নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকেও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ভারী বর্ষার সময় গাছের কাণ্ড পচে যাওয়া, পাতা পচে যাওয়া এবং শেকড় পচে যাওয়া, এছাড়াও অন্যান্য যে সমস্যাগুলো বর্ষার সময় হয় তার থেকে গাছকে কিভাবে ভালো রাখা যায় সেই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আজকে যে ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষা এখন চলছে, এটা বেশি দিন তো আর থাকবে না। ধরুন আর মাসখানেক মাস দেড়েকের মধ্যেই বর্ষা পুরো শেষ হয়ে যাবে। বর্ষার পরে আপনার শখের বাগানের গাছগুলোকে কিভাবে ভালো রাখবেন সেই নিয়েই আজকের আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে। ঠিক বর্ষা চলে যাওয়ার পরে আমাদের বর্ষব্যাপী যে ফুল গাছ এবং ফল গাছ আছে, এইবারে ওই গাছগুলো তো আমাদের যত্ন নিতেই হবে। তার সাথে শীতের মরশুমের যে ফুল এবং সবজি চাষ আমরা করি সেই ব্যাপারেও আজকে একটু আলোচনা করব। কারণ শীতের মরশুমে সবজি বা ফুল করতে গেলে তার মাটি তৈরির ব্যাপার আছে, তার বাগানটাকে তৈরি করার ব্যাপার আছে। সেটা যদি আপনারা আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মধ্যে যদি সেরে ফেলতে পারেন তাহলে শীতকালীন ফুল বলুন সবজি বলুন ভালো হবে। তো এই আলোচনাটা বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি তাদের কাজে লাগতে পারে। তাই আপনাদের অনুরোধ করব, যারা নতুন ছাদ বাগানি তারা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। চলুন আসল আলোচনায় আসা যাক। বাগানের আবর্জনা, গাছ থেকে পড়ে যাওয়া শুকনো পাতা এবং আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। বর্ষার পরে গাছের মৃত এবং রোগাক্রান্ত ডালপালাগুলোকে ছেঁটে দিতে হবে। এতে গাছের বৃদ্ধি ভালো হবে এবং রোগ ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। এই গাছগুলোর ডালপালা যখন ছাঁটাই করবেন বা প্রুন করবেন সেক্ষেত্রে ধারালো যন্ত্রাংশ ব্যবহার করবেন এবং ডালপালাগুলো কাটার আগে ওই যন্ত্রাংশগুলোকে ভালো করে হাইড্রোজেন প্যারক্সাইড বা স্যাভলন দিয়ে শোধন করে নেবেন। শুধু তাই নয়, গাছের যে অংশগুলো কেটে ফেলবেন সেই কাটা অংশে যাতে ফাঙ্গাস নাশ জন্মাতে পারে বা ছত্রাক আক্রান্ত না হতে পারে তার জন্যে আপনাদেরকে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের নিয়ে আপনারা তাতে প্রলেপ লাগিয়ে দেবেন। যদি ফাঙ্গিসাইড না পান তাহলে কাটা অংশগুলোকে বাড়ির কাছে যেটা পাবেন হলুদ, শুকনো গুঁড়ো হলুদ, সেই হলুদের পেস্ট তৈরি করে কাটা অংশগুলোকে লাগিয়ে দিতে হবে। মাটি উর্বর রাখা এবং মাটির কাঠামো ভালো রাখার জন্য সুষম জৈব সার ব্যবহার করতে হবে। ওভারগ্রাউন্ড এবং জলাবদ্ধগুলোকে চিহ্নিত করুন এবং নতুন করে প্রতিস্থাপন করুন। গাছের সার প্রয়োগ, বর্ষার পর গাছের প্রয়োজনীয় পুষ্টির দরকার লাগে তাদের বৃদ্ধির জন্যে। তো সেই প্রয়োজনীয় পুষ্টিগুলোকে গাছে যোগ করতে হবে গাছের বৃদ্ধির জন্য এবং পরবর্তী দিনে গাছের ফুল ফল আনার জন্যে। তার জন্যে সুষম জৈব সার ব্যবহার করতে হবে। সেই জৈব সারগুলো কি না, পুরনো গোবর পচা, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কম্পোস্ট সার ইত্যাদি জৈবভাবে ব্যবহার করা যেতে পারে। যখন এই সারটা দেবেন সেই সারটা গাছের ধরন অনুযায়ী দিতে হবে। যদি প্রয়োজনের অতিরিক্ত সার দিয়ে দেন তাহলে গাছের ক্ষতি হতে পারে। মানে আমি বলতে চাইছি, গাছকে বুঝতে হবে গাছের বয়স অনুপাতে বা টবের আকার অনুপাতে গাছের সারকে প্রয়োগ করতে হবে। যদি গাছ ছোট গাছ হয় বা ছোট টবে থাকে তাহলে সেই গাছের আপনাকে পরিমাণে কম সার দিতে হবে। যদি গাছটাকে বৃদ্ধি করবার দরকার লাগে তাহলে প্রথম দিকে গাছের নাইট্রোজেন জাতীয় সার দিতে হবে। গাছটা যখন ভুসি হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে, ঝাড়ালো হয়ে যাবে, বেড়ে উঠবে, বৃদ্ধি পাবে, তখন নাইট্রোজেন সারটাকে কমিয়ে আনতে হবে। কেন, গাছ বৃদ্ধি পাচ্ছে,
এবারে গাছের দরকার নাইট্রোজেনটাকে কমিয়ে আনতে হবে, বা না দিলেও ভালো হয়। যদি দেন অল্প পরিমাণে নাইট্রোজেনের মাত্রাটা দিতে হবে। আমাদের তখন খেয়াল রাখতে হবে যে গাছের শেকড়টাকে দৃঢ় করার জন্যে, গাছের শেকড়টাকে মজবুত করার জন্যে। কেন গাছের শেকড় যদি দৃঢ় বা মজবুত না হয় তাহলে গাছটা দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ গাছটা তো বেড়ে উঠেছে, তার ভার হয়েছে। তো শেকড়টা হচ্ছে যে নৌকার বা জাহাজের নোঙরের মতন। তো গাছের শেকড় গাছটাকে মাটির সাথে আবদ্ধ করে রাখে, গাছটাকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে। তো আমাদের খেয়াল রাখতে হবে সেই সময় শেকড়কে বৃদ্ধি করবার জন্য যে সারের দরকার সেটা ফসফেট জাতীয় সার, সেই সার আমাদের প্রয়োগ করতে হবে। আর সাথে আপনার দিতে হবে পটাশিয়াম জাতীয় সার। তো এই ফসফেট জাতীয় সারের মাপটা বেশি হবে এবং পটাশিয়াম জাতীয় সারের মাপটা কম হবে। ফসফেট জাতীয় সারটাকে বেশি রাখলাম আর পটাশিয়ামটাকে যোগ করলাম অল্প পরিমাণে। কেন গাছকে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে এবং গাছের ফুল আনতে সাহায্য করে পটাশ, এবং পরবর্তী ক্ষেত্রে ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করবে। এইবারে এইটা দেওয়ার পর যখন দেখা যাবে যে গাছের কুঁড়ি আসবে করছে, তখন আমাদের কি করতে হবে, ফসফেটের ভাগটা কমিয়ে দিতে হবে, দিয়ে পটাশিয়ামের ভাগটা বাড়িয়ে দিতে হবে। এই পটাশিয়ামের ভাগটা বাড়িয়ে দিয়ে গাছকে আমাদের পরিচর্যা করতে হবে। যখন গাছে ফুল এসে যাবে তারপর থেকে পটাশিয়ামের হারটাকে বৃদ্ধি করে দিতে হবে, ফসফেটের হারটাকে অনেক কমিয়ে দিতে হবে এবং নাইট্রোজেন সার একদম বন্ধ করে দিতে হবে। তো এই হচ্ছে গাছকে সার দেওয়ার পদ্ধতি। আমরা অনেকে ভুল করি, বিশেষ করে নতুন বাগানি যারা, তারা ভুল করেন। এই ভুলের জন্যে গাছ ঠিক টাইমে তার ফল বা ফুল দিতে পারে না। এইবারে যেটা মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে গাছ থাকলেই পোকামাকড় হবে। তো গাছের ডিজিজকে কন্ট্রোল করতে হবে। তো বিভিন্ন ধরনের পোকামাকড় বা ছত্রাকের প্রাদুর্ভাব লেগেই থাকে। তো গাছটাকে ভালো রাখার জন্যে আমাদের সময় মতন, পরিমাণ মতন আমাদের গাছেতে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এই কীটকে বা পোকামাকড়কে নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি? তো যেভাবেই করুন, আপনাকে কিন্তু বাগানটাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। অন্তত সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন আপনাকে বাগানটাকে দেখতে হবে ভালো করে। যখন দেখবেন গাছের পাতাতে কোনো পোকার আক্রমণ হয়েছে, মিলিবাগও হতে পারে, হোয়াইট ফ্লাই হতে পারে, সাদামাছি বা লেদা পোকা হতে পারে, এইগুলো প্রথম অবস্থায় অল্প আক্রান্ত করে, তখন দেখা মাত্রই যদি এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেন, দিয়ে এই পাতাগুলোকে দূরে কোথায় ফেলে দিয়ে আসুন, নাহলে পুড়িয়ে ফেলুন, তাহলে কিন্তু সংক্রমণটা কমে যাবে, পোকাগুলো সরে যাবে। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। আর একটা ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন যে আপনার গাছেতে জলের প্রেসার, যখন স্প্রে করবেন জলের প্রেসার দিয়ে গাছটাকে ভালোভাবে ধুয়ে দেবেন। যদি ওই ধরনের পোকা দেখতে পান কিছু, তাহলে প্রথম অবস্থায় এরা সরে যাবে। তারপরে আমাদের জৈবভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো জৈবভাবে বিভিন্নভাবে করা যেতে পারে। প্রথমে আসা যাক রসুন। কয়েক কোয়া রসুন, মানে 7-8টা রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নিয়ে শিলে বাটুন বা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলেন। নিয়ে সেই পেস্টটাকে 1 লিটার জলের সাথে মিশিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে ভালো করে গাছের পাতার ওপরে এবং পাতার নিচে কাণ্ডেতে স্প্রে করতে পারেন। শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, যদি শুকনো লঙ্কা হয় শুকনো লঙ্কার গুঁড়ো, সেই গুঁড়ো জলের সাথে মিশিয়ে সেই জলকে ছেঁকে নিয়ে সেই জলটাও গাছে স্প্রে করে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যায়। আবার কাঁচা লঙ্কাকেও যদি মনে করেন বেটে নিয়ে, শিলে বেটে নিয়ে বা মিক্সিতে পেস্ট করে সেই কাঁচা লঙ্কার বাটা জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করলে পরে এই বিভিন্ন ধরনের পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে আসা যাক নিম তেল। নিম তেল ব্যবহার করতে পারেন। যারা নিম তেল কিনতে পাচ্ছেন না, বিশেষ করে যারা গ্রামে থাকেন, তাদের আশেপাশে নিম গাছ প্রচুর আছে,
নিম পাতার জল, নিম পাতা নিয়ে সেদ্ধ করে সেই জলটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে জৈব পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতিতে এই পোকামাকড়কে দমন বা নিয়ন্ত্রণ করা যায়। এইবারে এর সাথে ছত্রাকেরও উপদ্রব লেগে থাকে। তো ছত্রাকের উপদ্রবের জন্য কি করতে হবে না, ছত্রাকনাশক, যে কোনো ধরনের ছত্রাকনাশক নিয়মিতভাবে গাছেতে স্প্রে করতে হবে। বা আপনারা যদি মনে করেন যে ছত্রাকনাশক পাওয়া যাচ্ছে না বা জোগাড় করতে অসুবিধা আছে, তাহলে আপনারা বর্জ্য মিক্সচারও ব্যবহার করতে পারেন এই ছত্রাককে নিয়ন্ত্রণ করবার জন্যে। অধিকাংশ গাছেরই রোদের প্রয়োজন লাগে। সেই গাছগুলোকে এমন জায়গায় বসাতে হবে যেখানে রোদ সারা দিনে অন্তত এই গাছগুলো 3 থেকে 7 ঘন্টা মতন রোদের প্রয়োজন লাগে গাছ অনুপাতে। তো গাছগুলোকে নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে যেখানে রোদ্দুর আছে। গাছগুলোকে আলো হাওয়া পাস করছে এরকম জায়গায় রাখতে হবে। বিশেষ করে আউটডোর প্ল্যান্টের কথা বললাম। আর ইনডোর যে প্ল্যান্টগুলো রয়েছে সেই প্ল্যান্টগুলোকে আপনি ব্যালকনিতে বা ঘরে বা সিঁড়িতে বা বারান্দায় রাখতে পারেন, কিন্তু তাদেরকেও মাঝে মধ্যে একটু রোদ খাইয়ে নিতে হবে। ধরুন 5 দিন 6 দিন বাদে 2 ঘন্টা 3 ঘন্টা সকালের দিকে হালকা রোদ্দুরে ওই গাছগুলোকে রোদ খাইয়ে নিতে হবে। এবারে আসি, জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু সবার আগে ঠিক রাখতে হবে, কেন অধিকাংশ গাছই মারা যায় জল বেশি দেওয়ার কারণে। আর গাছে যদি জল বেশি দেওয়া হয়, সেই জল যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে, বেরিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু টবের নিচেতে ওই জল আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে শেকড়গুলোকে নষ্ট করে দেয়, শেকড়গুলোকে পচিয়ে দেয়। শেকড়গুলো পচে যাওয়ার ফলে গাছের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ হয়। বিশেষ করে ড্রাই ব্যাক হয়ে যায়, কেন ডিহাইড্রেশন হয়ে যায়। গাছ শেকড় থেকে জল ওপরে টেনে তুলতে পারে না জাইলেমের মাধ্যম দিয়ে, বা গাছ তার পুষ্টিক মৌলগুলোকে টেনে তুলতে পারে না, কেন শেকড় তার দুর্বল হয়ে গেছে। গাছে তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা যায়। পাতার মধ্যে সে প্রতিক্রিয়াগুলো ফুটে ওঠে। নানা ধরনের পাতার মধ্যে দাগ পড়ে, পাতা হলদে হয়ে যায়, পাতা বিবর্ণ হয়ে যায়, খাদ্য তারা তুলতে পারছে না এবং ক্লোরোফিল পাতায় তৈরি করতে পারছে না, যার ফলে পাতায় ক্লোরোসিস হয়ে যায়, হয়ে গোটা পাতা হলুদ হয়ে ধীরে ধীরে সমস্ত গাছের পাতাই হলুদ হয়ে গাছটা মারা যায়। তো আমাদের জলটাকে এমনভাবে দিতে হবে অতিরিক্ত জল যেন না হয়, আবার কম জলও যেন না হয়। জল দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে জলটা আমাদের মেপে দিতে হবে। শীতকাল সামনে আসছে, এই শীতের সময় যে ফুল এবং সবজি গাছ আমরা বাড়ির বাগানে করে থাকি, সেই গাছগুলোর জন্যে আমাদের যত্ন নিতে হবে কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এই সময় আমাদের অনেক কাজ আছে, কেন সেই গাছের উপযুক্ত মাটিকে তৈরি করতে হবে, মাটি শুকোতে হবে, মাটিতে কম্পোস্ট সার মিশিয়ে রাখতে হবে, মাটির মধ্যে জৈব সার মেশাতে হবে, ভালোভাবে মিশিয়ে জল ছড়া দিয়ে বস্তাবন্দি করে রেখে দিতে হবে। সেই মাটিটা তৈরি করতে, প্রসেস করতেও আপনাদের সময় লেগে যাবে প্রায় মাসখানেক। কেন ভালো মাটি যদি না হয় আপনার ফসল কোনো মতেই ভালো হবে না। কাজেই বর্ষার পরে আমাদের এই দিকটাও খেয়াল রাখতে হবে যে শীতকালের সবজি এবং ফুল পাওয়ার জন্যে গাছের মাটি আমাদের তৈরি করতে হবে। আর রাসায়নিক বা সিনথেটিক কীটনাশক ব্যবহারের হাত থেকে সতর্ক থাকতে হবে। যদি এই পদক্ষেপগুলো আপনারা অনুসরণ করতে পারেন, আপনারা বর্ষার মৌসুমের পরে আপনাদের বাগানের প্রাণশক্তি এবং গাছের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারবেন। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে অনুরোধ করব লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা যদি সত্যি মনে করেন যে আপনাদের কাজে লাগতে পারে, তাহলে আপনাদের জানাশোনা অনেকের সাথে যদি সম্ভব হয় শেয়ার করে তাদেরকে একটু জানার সুযোগ করে দেবেন। আজকের মতন আমি ভিডিও এইখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন কোনো
ভিডিওর সাথে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।